ছোট লোকের বাচ্চা, তুই আমার গায়ে কেন টাচ করলি? সরি ম্যাডাম, আমি আসলে অন্ধ, চোখে দেখতে পাই না। অ্যাকচুয়ালি আমি একটা বসার জায়গা খুঁজছিলাম কিন্তু পাচ্ছিলাম না, সেই জন্য ভুলে হয়ে গেছে। ও আচ্ছা, আই এম সরি। আসলে আমি বুঝতে পারিনি যে আপনি চোখে দেখতে পান না। ঠিক আছে, আপনি এখানে বসুন। আরে কি ব্যাপার, আপনি বারবার আমার গায়ে কেন হাত দিচ্ছেন? ম্যাডাম, আমি তো বললাম আমি অন্ধ মানুষ, হয়তো ভুলে লেগে গেছে। আরে আজব তো, আপনি বারবার একই কাজ করে যাচ্ছেন, আপনার সমস্যাটা কি? ম্যাডাম, বললাম তো আমি অন্ধ মানুষ, আবার ভুলে লেগে গেছে, আপনি আমাকে মাফ করে দিন। ইটস ওকে, নেক্সট টাইম যেন এই ধরনের ভুল আর না হয়, তাহলে কিন্তু আপনাকে মাফ করব না, বলে দিলাম। ম্যাডাম, আসলে হয়েছে কি, আপনাকে আমার অনেক ভালো লাগে, আমি আপনাকে অনেক ভালোবাসি। আরে আপনি এসব কি করছেন? আর আবল তাবল কথাও কেন বলছেন? হাত ছাড়ুন বলছি, তা না হলে কিন্তু আমি লোকজন ডাকবো। ছাড়ুন আমার হাত। ম্যাডাম, আপনি মানুষ ডাকেন আর যা মন চায় তাই করতে পারেন। আমি আপনাকে ভালোবাসি, আজকে আপনাকে বিয়ে করব। চলেন আমার সাথে, চলেন। দেখুন, আপনি কিন্তু খুব বাড়াবাড়ি করছেন। আমি আপনাকে বিয়ে করবো মানে? এই আমার হাত ছাড়ুন, তা না হলে কিন্তু আমি চিল্লাচিল্লি করবো। বাঁচাও! ছাড় বলছি। তুই আমার বোনের গায়ে হাত দিয়ে ডিস্টার্ব করছিস? ভাইয়া দেখো না, এই লোকটা কখন থেকে আমার সাথে বাজে ব্যবহার করছে। তুমি যদি সময় মতো না আসতে তাহলে কি যে হয়ে যেত। তাই না? এখানে সানগ্লাস পরে ভাব দেখানো হচ্ছে, তাই না? ভাইয়া, তার মানে এই লোক কি অন্ধ না? অন্ধ সে যে আমাকে বলেছে একটু সাহায্য করতে, আমি ওকে সাহায্য করলাম, এখানে বসতে বললাম, আর এখানে বসেই আমার গায়ে বাজেভাবে টাচ করতেছে। তাই না? তোকে তো আজকে আমি দাঁড়ান, থাপ্পড় তো আপনার গালে মারা উচিত। আই, আপনি এসব কি বলছেন? কি বলছি? এই লোকটা প্রত্যেকদিন আমার ছোট বোনকে বিরক্ত করে। আমি এই লোকটাকে বলেছিলাম, আপনার যদি আমার বোনকে ভালো লেগেই থাকে আপনি আমার বাসায় বিয়ের প্রস্তাব নিয়ে যান। সেটা না করে এই লোকটা প্রত্যেকটা দিন আমার ছোট বোনকে বিরক্ত করে। তাই আমি ভেবে নিয়েছি আপনি হচ্ছেন তার ছোট বোন, আমি যদি আপনাকে বিরক্ত করি এই লোকটা উচিত একটা শিক্ষা পাবে, তাই এই কাজটা করেছি। ম্যাডাম, আপনি আমাকে ক্ষমা করে দিবেন। ছি ভাইয়া, ছি, তুমি এই কাজটি করেছো? আমার ভাবতে অবাক লাগছে যে তোমার মতো একটা মানুষ আমার ভাইয়া আজকে তোমার বোনকে বিরক্ত করেছে দেখে তোমার খুব খারাপ লাগছে। তুমি যখন তার বোনকে বিরক্ত করেছিলে তার খারাপ লাগেনি? তোমার বোন বোন আর অন্যের বোন কি বোন না? থাম বোন, আর আমাকে লজ্জা দিস না। আসলে আমি কখনো বুঝতেই পারি নাই যে অন্যের বোনকে ডিস্টার্ব করলে তার কতটা খারাপ লাগে। সেটা যদি জানতাম আমি কখনো অন্যের বোনকে আমি ডিস্টার্ব করতে যাইতাম না। তাই বলছি, আমারে ক্ষমা করে দে। আর ভাই, আমি তোমার বোনের সাথে যে ভুলটা করেছি, প্লিজ তুমি আমাকে মাফ করে দাও। ঠিক আছে, আমি আপনাকে ক্ষমা করে দিলাম, কিন্তু পরবর্তী সময় অন্য কোনো মেয়েদেরকে বিরক্ত করবেন না। না, আমি আসি। এখন এখানে দাঁড়িয়ে থাকবে? আসো। এই না, দিয়ে দাও, দিয়ে দাও। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এখন যাই। তাড়াতাড়ি বাড়িতে যাইও, আমি বাড়িতে যাইয়া রান্না বান্না করে রাখবো। আচ্ছা ঠিক আছে, যাও, আমি কাম শেষ করে আইবো। আচ্ছা তাড়াতাড়ি আইও। এই কবিতা, এদিকে আয় তো। আইতেছি ম্যাডাম। জি ম্যাডাম, কোন? ওই ছেলেটা কে আসছিল? ওইটা আমার জামাই। ও, তুই মনে হয় ওরে টাকা দিলি, তাই না? না না ম্যাডাম, কিছু দেই নাই। ও, তার মানে বুঝতে পারছি, তুই ওকে টাকা দিলি, তার মানে ও কোনো কামাই রোজগার করে না, তাই না? না না ম্যাডাম, ও তো চাকরি করতো, চাকরিটা না চইলা গেছে গা। মেলা দিন ধরে চাকরি খুঁজতেছে, চাকরিটা পাইতাছে না। এর জন্য এসে যে মাঝে মধ্যে হাত খরচের লেগে কিছু টিয়া দিই। শোন, তোকে একটা কথা বলি, এখন থেকে পুরুষ মানুষকে টাকা পয়সা দিবি না। টাকা পয়সা নিয়ে দেখবি নেশাপানি করে তোকেই মারধর করবে। না না ম্যাডাম, ও তো ওই ধরনের মানুষ না, ও খুব ভালো মানুষ, ও নেশাবানির মধ্যে নাই, আর কোনোদিন আমার গায়ে হাত তুলে নাই, আর তুলবো না। ও মেলা ভালোবাসে আমারে। ও, বুঝতে পারছি, তুই মনে হয় তোর সংসারের লেডি বস, তাই না? না না ম্যাডাম, তেমন কিছু না। আসলে ম্যাডাম জানেন, ওর যখন চাকরি আছিল তখন আমি ওর কাছে যা আবদার করতাম সম্পূর্ণ আবদারও পূরণ করতো। আর এখন ওর চাকরিটা নাই বইলা ওরে কি আমি ফালাই দিমু, অবহেলা করমু কোন? তাই আর কি ওর হাত খরচের টাকা দিই। ম্যাডাম, ও
ও যেহেতু হয়েছে এতদিন কষ্ট করে সংসার চালাইতে পারছে, এখন কি আমি ওর পাশে দাঁড়াইতে পারবো না? আমি যদি কষ্ট করে সংসারটা চালাই তাহলে ক্ষতি কি? আর ও যখন কাম কাজ পাবো তখন তো ওই সংসারটা চালাইবো। আমরা মেয়েরা হয়তো বা ভুইলা যাই, আমরাও তো চাইলে সংসারটা চালাইতে পারি। শুধু কি ছেলেদের দায়িত্ব সংসার চালানো তা কিন্তু না। এই যে দেখেন, আজকে আমার স্বামীর চাকরি নাই, আমি এই যে কাম করি, কাম করে যদি নিজের টাকা নিজের কাছে রাখি তাইলে কি হইব? তাইলে এই কাম করে টাকা উপার্জন করে কি লাভ? আমি যদি বিপদের সময় আমার স্বামীর পাশেই না দাঁড়াইতে পারি। ম্যাডাম, ছোট মুখে বড় কথা কইয়া ফেলাইলাম, কিন্তু ম্যাডাম এটা সবসময় মনে রাখা উচিত, প্রত্যেকটা মেয়ের স্বামী যদি বিপদে পড়ে তার পাশে দাঁড়ানো উচিত, বুঝতে পারছেন? আচ্ছা ঠিক আছে, তুই যে কাজ কর। আচ্ছা ম্যাডাম। কি ব্যাপার, কতদিন আর এরকম চাকরি না করে ঘরে বসে বসে খাবে? আরে দেখো, আমি তো চেষ্টা করে যাচ্ছি, কিন্তু আমার জবটা তো কিছুতেই হচ্ছে না। আমি কি করব? আমার কি দোষ? 1 বছর ধরে তো খালি ইন্টারভিউ দিয়েই যাচ্ছ, কোথাও তো আর চাকরি হচ্ছে না। আমি কি বোকা নাকি? আমি কিছু বুঝি না? আমার তো মনে হচ্ছে তোমার আর কোনোদিন চাকরিই হবে না। আচ্ছা, একটা কথা কি, আসলে আমি ইন্টারভিউ দিয়ে আসার সময় বাইকটা নষ্ট হয়ে গিয়েছে, এটা আবার ঠিক করতে হবে। তাছাড়া আমি ইন্টারভিউ দিতে যেতে পারবো না। তুমি যদি আমাকে 1000 টাকা দিতে। আমি আর তোমাকে কোনো টাকা পয়সা দিতে পারবো না। এই সংসারের দায়িত্ব তো আমার উপরে। আমি বুঝি সংসার চালাতে কতটা কষ্ট। আজ 500 দাও, কাল 1000 দাও, এভাবে টাকা চাইতে তোমার লজ্জা করে না? আচ্ছা, তোমার যদি বাইক নষ্টই হয়ে থাকে, কাল থেকে তুমি অটোতে যাবে বা বাসে যাবে। আরে তুমি এটা কি বলছো? আমি বাস দিয়ে কিভাবে যাব? আমার লেট হয়ে যাবে না? আমি যদি বাস দিয়ে যাই তাহলে তো আমি ইন্টারভিউর টাইম ওভার করে তারপর যাব। আমি তো ইন্টারভিউ দিতে পারবো না। তাহলে হেঁটে হেঁটে যাবে। আমি আর কোনো কথা শুনতে চাই না। কি হলো, আজকেও জবটা হয়নি? না, আমার চাকরিটা হয়নি। আমি সব জায়গাতেই চেষ্টা করেছি, কিন্তু সবাই একই কথা বলছে, চাকরিটা আমি পেলাম না। কি করব আমি কিছুই তো বুঝতে পারছি না। আরে তুমি টেনশন করো না, আজ হয়নি কাল হবে, তাই না? আর এসব কথা বাদ দাও। তুমি দুপুরে খাওয়া দাওয়া করছো? আখি, তুমি আমাকে মাফ করে দাও। দেখো, আমি কতটা অযোগ্য সেটা আর বলে বোঝাতে হচ্ছে না। যেখানে কিনা আমার ইনকাম করা টাকা দিয়ে এই সংসারটা চলতো, আমি নিজের সংসারে হাল ধরতাম, আর সেইখানে দেখো তোমার টাকায় চলতে হচ্ছে। তুমি এই সংসারটাকে চালাচ্ছ, বাসা ভাড়া থেকে শুরু করে আমার পকেট খরচ পর্যন্ত তুমিই দিচ্ছ। আমি তোমার কাছে আন্তরিকভাবে দুঃখিত আখি। আরে তুমি কেন সরি বলছো? সরি তো আমার বলা উচিত। আমি এতদিন তোমার সাথে কতই না খারাপ ব্যবহার করেছি। আরে আমি তো ভুলেই গিয়েছিলাম, সংসারের দায়িত্ব তুমি একা কেন নেবে? আমারও তো কিছু নেওয়া উচিত, তাই না? আমি তো ভুলেই গিয়েছিলাম, নারী পুরুষ একসাথে সংসারের দায়িত্ব নিলে সেই সংসারটা কতই না সুখের হয়। আমার তো এই বিষয়টা মাথায় ছিল না। আমি এতদিন এই সংসারের লেডি বস মনে করেছি। আমি তো ভুলেই গিয়েছিলাম, সংসারটা তো আমাদের দুজনের, তো সংসারের দায়িত্ব তো দুজনেরই নেওয়া উচিত। তুমি আমাকে মাফ করে দাও প্লিজ। আচ্ছা, তুমি হঠাৎ করে এমন কেন করছো? আচ্ছা, আজকে তোমায় এমন লাগছে কেন? তুমি কি ঠিক আছো? হ্যাঁ, আমি একদম ঠিক আছি, আমার কিচ্ছু হয়নি। শোনো, দুজনে মিলে যদি সংসারটা চালাই তাহলেই তো সংসারটা সুখের হবে। আরে কি ব্যাপার? কবিতা? আরে কবিতা কোথায় গেল? আমার পিছনে তো বসেছিল। আরে ও কি গায়েব হয়ে গেল? এই কবিতা কোথায় যে গেল? আমাকে ধোকা দিয়ে আমার গাড়ি থেকে নেমে ওদের কাছে পাই, ওর অবস্থা আমি একদম খারাপ করে ফেলবো। ওকে তো খুঁজছেন, তাই না? আরে হ্যাঁ হ্যাঁ, এই তুই কোথায় গিয়েছিলি বল? আরে ভাই, এভাবে বললে কাজ হবে? গালে কয়েকটা থাপ্পড় লাগিয়ে দিন। তোকে বারবার আমি বললাম যে রাস্তার মধ্যে কোনো ঝামেলা না করতে, তারপরও তুই সেইটাই করলি। আরে ভাই, এভাবে কথা না বলে কয়েকটা লাগিয়ে দিন। আর আপনার বউ কি বলে জানেন?
আপনি নাকি ওকে বাসায় নির্যাতন করেন, আর এখন নাকি ওকে নিয়ে জোর করে কোর্টে যাচ্ছেন। ও তার মানে তুই সব কিছু ওকে বলে দিয়েছিস তাই না? চল বাড়িতে গিয়ে তোকে উচিত শিক্ষা দেবো, চল। আরে ভাই, বাড়িতে কেন, এখানেই কয়েকটা মেরে দিন। তোকে যে আমি কি করবো সেটা শুধুমাত্র উপরওয়ালাই জানে। চল আগে বাড়িতে, তারপর তোকে আমি মজা দেখাচ্ছি, চল। আচ্ছা ভাই, একটা কথা বলি, উনি কি আপনার বউ? হ্যাঁ, ও আমার বউ। এই চল আমার সাথে, চল। আরে দাঁড়ান, কোর্টে যাওয়ার আগে একটা স্পেশাল জিনিস দেখে যান। মানে কোনটা দেখ। আরে ভাই, আপনি এসব ভিডিও কেন করেছেন? কেন করেছি? প্লিজ ভাইয়া, আপনি আমার কথা বিশ্বাস করুন, আমি যা বলছি সত্যি বলছি। কি বলছেন আপনি এইসব? আপনার হাজবেন্ড আপনার উপরে অত্যাচার করে আপনার সম্পত্তি লিখে নিতে চাই, আমি কিছু বুঝতে পারছি না। হ্যাঁ ভাইয়া, আমি যেটা বলেছি একদম সত্যি কথা বলেছি। আচ্ছা ঠিক আছে, বুঝতে পেরেছি, আপনি আমার সাথে চলুন। ভাইয়া প্লিজ আমাকে ওর হাত থেকে বাঁচান। আপনি কোনো চিন্তা করবেন না, আপনি এত বড় একটা গাইয়া শয়তান, লজ্জা করে না আপনার বউয়ের গায়ে হাত তুলতে? লজ্জা করে না বউয়ের সম্পত্তি লিখে নিতে? আমার ভুল হয়ে গেছে, প্লিজ ভাই আপনারা আমাকে মাফ করে দেন। ঠিক আছে, আমি আপনাকে ক্ষমা করে দিলাম, তবে হ্যাঁ, এরপরে যদি আমি কখনো শুনতে পেরেছি আপনি আপনার বউয়ের গায়ে হাত তুলেছেন বা সম্পত্তি লিখে নিতে চেয়েছেন, তাহলে এই ভিডিওটা কিন্তু আমার কাছে থাকবে। আপনার কিন্তু খবর আছে, কথাটা মনে রাখবেন। বোন, তুমি যাও। থ্যাংক ইউ ভাইয়া। ওয়েলকাম। মানিস, চল। আসো বলছি, আরে আসো। তোমার হাজবেন্ড জানো কি বলবো? আসো বলছি, ব্যাগ রাখো এখানে। কলেজে গিয়ে যে তুমি এগুলো করো, তোমার হাজবেন্ড বাসার মানুষ জানলে কি করবে? আরে বোকা, বাসায় কি কেউ আছে যে জানতে পারবে? তাছাড়া বাবা ছিল বাসায়, বাবা বাজারে গিয়েছে, আমি বাবাকে কল করে শিওর হয়ে তারপরে তো তোমাকে নিয়ে এসেছি। তার মানে তোমাদের বাসা পুরো ফাঁকা? হ্যাঁ, আর আমার হাজবেন্ড তো পুলিশে জব করে, সে তার এখন বাসায় থাকবে না, তাই না? ও, তার মানে তোমার হাজবেন্ড কি পরবর্তীতে কোনো আবার সন্দেহ করবো না তো? আরে সন্দেহ কিভাবে করবে? আমার হাজবেন্ড আমাকে অনেক বিশ্বাস করে, অনেক ভালোবাসে, তা না হলে বিয়ের পরে কেউ কলেজে পড়াশোনা করতে দেয়? আমার হাজবেন্ড আমাকে বিশ্বাস করে বিধায় তো আমাকে পড়াশোনা করতে দিয়েছে, বুঝতে পারোনি? তাই নাকি? তাহলে তো সুযোগই হলো, আমরা এখন মন ভরে প্রেম করবো। এখন আবার কি আসলো বলো তো? আর সেটা তো আমি বলবো, তুমি কেন বলছো? আমি এমনি তোমাকে বললাম যে বাসার ভিতরে যাবো না, চলো বাইরে এই কোথাও। চুপ কর, বাইরে থাকলে তো যদি কেউ দেখতো তাহলে আমার হাজবেন্ডকে বলে দিত না? আর এখন আমার হাজবেন্ড আসলে বলবো তুমি আমার ফ্রেন্ড, বুঝতে পারোনি? হাজবেন্ড এসেছে না বাবা এসেছে, কি করে বুঝবো বলো তো দেখি? দেখো আমি কি করবো তাহলে এখন? ঠিক আছে, তুমি প্যারা নিও না, তুমি এখানে বসো, আমি দেখছি। খুলছি। আরে কি অবস্থা কবিতা, কখন এসেছো তুমি? এই টাইমে তো তুমি বাসায় থাকো না, কোচিং এ যাও নাই? আসসালামু আলাইকুম। কি ব্যাপার, এই ছেলেটাকে? ও ও ও আমার ফ্রেন্ড, মানে ঘুরতে এসেছে। ঘুরতে এসেছে? বাসায় বাসায় কেউ নেই? বাসায় কেউ নেই সেটা আমি কিভাবে বুঝবো? আমি তো ভেবেছি বাবা বাসায় আছে, এসে দেখি বাবা নেই। ও বলছিল যে বাসায় কেউ নেই, একা বাসায় কে কি মনে করবে। আমি ওকে বলে দিয়েছি যে তুমি আমাকে অনেক ভালোবাসো, বিশ্বাস করো, তুমি কিছু মনে করবে না। স্টপ, আমি শুধু এইটুকু জানতে চাচ্ছি, বাসার দরজা কেন বন্ধ ছিল? দরজা বন্ধ করে তুমি কি করছিলে? মানে মানে কি? মানে কি? ফ্রেন্ড, কলেজ ফ্রেন্ড, কলেজে থাকবে, বাসায় কেন আসবে? দরজা বন্ধ করে কেন রুমে থাকবে? বাবা যখন ছিল তখন কেন আনলে না? কথা বলছো না কেন? মানে সত্যি করে বলো বলছি, না হলে কিন্তু আমি একদম তোমাকে মেরে ফেলবো। আসলে রাসেল, সত্যি কথা বলতে ও আমার বয়ফ্রেন্ড। হোয়াট? বয়ফ্রেন্ড? আমি কে? তুমি তুমি আমার হাজবেন্ড। হাজবেন্ড? আমি তোমার হাজবেন্ড থাকার পরেও তুমি অন্য একটা ছেলেকে ভালোবাসো, সেটা আবার তুমি আমার সামনে বলছো? এই, আমার কি ভুল ছিল? কেন তুমি আমার সাথে প্রতারণা করলে?
তোমাকে আমি ভালোবাসি বলে তোমাকে আমি কলেজে ভর্তি করে দিয়েছিলাম। তুমি বলেছো যে তুমি পড়াশোনা করবে, পড়াশোনা করে বড় হয়ে বড় অফিসার হবে। আমি অনেক স্বপ্ন নিয়ে তোমাকে কলেজে ভর্তি করেছিলাম। আমি ভেবেছিলাম তুমি কলেজে পড়াশোনা করে ভালো রেজাল্ট করবে, বিসিএস দিবে, বিসিএস ক্যাডার হবে, আমি তোমাকে স্যালুট জানাবো। আর তুমি কিনা আমার অবর্তমানে আমার সরলতা, দুর্বলতা, বিশ্বাসের সুযোগ নিয়ে অন্য একটা ছেলের সাথে প্রেম করে ঘুরে বেড়াচ্ছ। আমার বিশ্বাসকে ভেঙে দিয়েছো তুমি। আমার যত আস্থা ভরসা ছিল তোমার প্রতি সব তুমি নষ্ট করে দিয়েছো। আমার বাবা আমাকে অনেক বলেছে, বাবা তোর বউকে তুই কলেজে ভর্তি করে দিসনি, সংসারে অশান্তি হবে। আমি আমার বাবার কথা শুনিনি। আমি ভেবেছিলাম তুমি যদি ভালোভাবে পড়াশোনা করে ভালো অফিসার হও, তখন বাবাকে দেখিয়ে বলবে দেখো সবাই একরকম হয় না। আরে শুধুমাত্র তোমাদের মতো কিছু খারাপ মেয়েদের জন্য এই সমাজে বিয়ের পরে কোনো মেয়েকে তার হাজবেন্ড কলেজে পড়াশোনা করাতে দেয় না, তার ফ্যামিলি কখনো কলেজে ভর্তি করে দিতে চায় না, শুধুমাত্র তোমাদের মতো কিছু বাজে মেয়েদের জন্য। এই কি পেয়েছো? আমার দুর্বলতার সুযোগ নিয়ে তুমি কি লাভ পেয়েছো? বয়ফ্রেন্ড পেয়েছো, তাই তো? ঠিক আছে, আমার থেকে যেহেতু তোমার বয়ফ্রেন্ড তোমার কাছে অনেক বড়, তাহলে তুমি একটা কাজ করো, এই মুহূর্তে আমার বাসা থেকে তোমার বয়ফ্রেন্ডকে নিয়ে বের হয়ে যাও। যাও। রাসেল, আমার কথাটা শোন। রাসেল বাবা, আজকে তুই চাকরি শুরু করছস। তোর তো আমি আগে গেছিলাম, বিয়ের পরে বোমার দেয়া লেখাপড়া করিস না, চাকরি বাড়ি করিস না, আজকে বুঝোই। বুঝতে পেরেছি, তুমি আমাকে অনেকবার বলেছো, আমি তোমার কথা শুনিনি। সেটা ছিল আমার জীবনের সব থেকে বড় ভুল, আর আজকে আমি সেই ভুলে সংশোধন করবো। কি হলো? দাঁড়িয়ে থেকে কোনো লাভ নেই। তোমাকে যেতে বলেছি, তুমি যাও, তা না হলে কিন্তু তোমার গায়ে আমার হাত উঠে যাবে। যাও বলছি। আমি চলে যাব। সত্যি আমি ভুল করেছি। তুমি আমাকে কত বিশ্বাস করে কলেজে পড়তে দিয়েছিলে, আর আমি কিনা সেখানে গিয়ে প্রেম করছি, তোমার বিশ্বাসের অমর্যাদা করছি। আসলে আমি তোমার সাথে বেইমানি করেছি, আমি তোমার বিশ্বাস ভেঙেছি, আমি তোমার বিশ্বাসের মর্যাদা দিতে জানিনি। তুমি আমাকে মাফ করে দিও। হ্যাঁ নেই আগে এই সবাই বল। কি ব্যাপার লিখো ভাই, তুমি প্রত্যেক দিন এরকম দূরে যায় খাও কেন? আজকে বউ আমরা সবাই একসাথে খাবো। না না, তোমরা এনে বসে খাও, আমি ওই মেয়ের থেকে খাই আসি। তুমি না কি হাবার অমূল্য রতন নিয়ে আহা, আঙ্গর সাথে কি খাওয়া যাবো না? কুস্ত মাছ নিয়ে এলো তো আঙ্গর সাথে বই তাই খাওয়া যায়, তাই না? আলাদা যায় খাওয়ার নাকি এই বিয়াটা। লিটু ভাই আমি কইতে চাইলাম কি, আমরা যেরকম সবাই একসাথে কাম করি, আসো আমরা একসাথে খাই। আমি কইলাম তো, তোমরা খাবার নিয়েছো, তোমরা খাও না, ও খেয়ে আমার এদিকে ক্যান টানা টানি করে। আমি ওইখান থেকে খাই আসি, তোমাদেরটা তোমরা খাও। প্রতিদিনই মনে হয় মাছ গুস্ত রান্না নিয়ে আহে, এই জন্য আমরা যদি চাই এই জন্য দূরে যায় খায়। আর চুপ কর তারা, ওর খাবার দিনে অন্য খাই, একটু করে খাই। হ্যাঁ আল্লাহ, তুমি তো সবকিছুই জানো, কতটা অসহায় হয়ে বইরা আছি। বাড়িতে মারা অসুস্থ, ক্যান্সার, তার চিকিৎসার জন্য কোনো টাকা পয়সা নাই। মায়ের মুখে তুই বড় ভাত তুলে দিব, সেই জন্য সারাটা দিন কাম করি, কিন্তু একবেলা খাইলে আর একবেলা খাওয়ার পয়সা হয় না। আল্লাহ আল্লাহ, আমি যদি ওদের সামনে প্লেটটা খুলতাম, তাইলে আমি লজ্জা হয়ে যাইতাম, আমার প্লেটটা তো খালি। আল্লাহ আল্লাহ, তুমি আমার দিকে একটু মুক্তিলা তাকায় আল্লাহ। তাড়াতাড়ি কাম শেষ করি গে, এইটুক আছে।
কি রে খাইছস? ও খাইছি নাও। চল তোরা কাম করি গা। আচ্ছা ঠিক আছে। চলো। এই রোদের মধ্যে তোমরা খালি কামই করবা, খাবার দাবা না? হ্যাঁ, খিদা লাগছে, চলো তো আগে খাই আহি। চল খাই। চলো। তুমি আবার কে খালি কাম নিয়ে থাকলো, আও খাইয়া গে কোটা। লিটু ভাই, তুমি আজকেও দূরে যাইতেছো? বউ, আজকে আমরা সবাই মিলে একসাথে খাবো। না না, তোমরা খাও, আমি ওই দিক থেকে যাই খাই। না, আমি যখন কইছি তুমি এখানে বইবা। বউ তো লিটু ভাই। আর বই একসঙ্গে খাই আজকে। বউ, খুলো তো খুলো, দেখি কি নিয়ে আইছো যার জন্য তুমি প্রত্যেকদিন দূরে যায় খাও। আরে তোমরা অযথা আমার জোরাজোরি কেন করতেছো? আমি কইলাম না তোমাকে লগে আমি খামো না, আমি ওই দিক থেকে যাই খাই আহি, তোমাদের খাবার তোমরা খাও। দেখো লিটু ভাই, তোমারে যখন খুলতে কইছি তোমার খুলতেই হইব, খুলো তো। আরে খা খা, আজকে আমার সময় খা। খিচুড়ি? ও, তুমি আগে থেকে জানতা আমি খিচুড়ি পছন্দ করি, এই জন্য তুমি লুকাই লুকাই খাও, যাতে করে তোমার খিচুড়ির ভাগ আমি না নিতে পারি, তাই তো? কিন্তু এই খিচুড়ি আমার এই প্লেট আইলো কি কইরা? জানতাম এরকম একটা প্রশ্ন তোমার মনে আইব। খিচুড়িটা কেমনে আইলো শুনবা? দেখি তো কি এমন খাবার খায় যার জন্য দূরে যায় খায়। তার মানে লিটু ভাই প্রত্যেক দিন এরকম খালি পেলে টানে, আমাগো সামনে খাইতে লজ্জা পাইবো দেখা দূরে যা খায়। কি বুঝলা তো? আচ্ছা লিটু ভাই, একটা কথা কও তো, তুমি আমাগো লগে কামলা দিয়া প্রত্যেকদিন 500 করে টাকা পাও, তুমি তো চাইলে ভালো মন্দ খাবার নিয়ে আইতে পারো, তাহলে তুমি খালি পেলে নিয়ে আসো কেন? তোমাকে সামনে খাই না জানো? আমার আমার বাড়িতে আমার মার ক্যান্সার, খুব অসুস্থ। আমার ভাইয়ের চিকিৎসার জন্য অনেকগুলি টাকা দরকার, কিন্তু কিন্তু আমাকে তো টাকা পয়সা নাই। আমি এই যে তোমাকে সাথে কাম করতে আহি, যা টাকা পাই সব টাকা জড়ায় রাইখা দিই, যাতে করে আমার মায়ের চিকিৎসাটা আমি করাইতে পারি। দেখো তোমাকে সামনে আমি কোন মুখে খাবো? আমার তো খাবার কেনার পয়সাটাও নাই। এই শুনতে তোমাকে সামনে আমি লজ্জা পাবো দেখা আমি তোমাকে সামনে খাই না। থাক লিটু ভাই, কষ্ট পাও না। শোনো, এখন থেকে তোমার খাবার নিয়ে কোনো চিন্তা করতে হইব না। আমরা যে খাবার নিয়ে আসবো তুমি আমাগোর সাথে আমাগোর খাবারই খাইবা। আর তোমার মায়ের চিকিৎসার জন্য আমরা প্রত্যেক দিন কামলা দিয়ে যে টাকা পাই ওইখান থেকে কিছু কিছু কইরা আমরা সবাই সাহায্য করবো। কি কও নুরেজা খালা, তোমরা সবাই কি কও? প্রতিদিন তুমি আঙুর সময় খাবা। খাও তুমি? খাও। খাও খাও খাও। তোমরা খাওয়াই দাও, দাও খাও খাও। তোমার আমি কি কইতেছি, তুমি আমার কথাটা বুঝতেছো না? এই কি মানে এইসব তুমি ভাব দিবা না? দেখো তুমি তোমার জীবনের মায়ের অন্তত করো, তুমি যেই মাদক পাচার করো, নিজে সেবন করো, এগুলো যদি পুলিশের কানে যায়, পুলিশ কি তোমার রেহাই দিব? দিব না, তারা তোমার অ্যারেস্ট করে নিয়ে যাবো, এমনও হইতে পারে তোমার করস ফায়ার দিব, বুঝো না কেন? এই তুই এত কথা কস কেন? হ্যাঁ, তোর যে প্রত্যেকটা দিন আমি বানাই সেটা কি তোর মনে থাকে না? বেশি কথা বলবি তোর কিন্তু আমি আজকেও বানাবো। সারা, মানে এইসব কি শুরু করছো? হ্যাঁ,
আমি তোমার একটা কথা কই, তোমার যদি মারার দরকার হয় আমারে মারো, আমি তোমার কিছু হইতে দিতে পারবো না। তুমি কেন বুঝতেছো না? এইসব পাচার করা বন্ধ করো। ভাই চুপ, বেশি কথা বলবি একদম মাইরা ফালামু, একটা কথা বলবি না। আমার কাজ আমার ঠিক মতো করতে দে, যা সরের দিকে সর। তুমি কেন বুঝতেছো না? মাদক পাচার করা তো ভালো না। তুমি কেন এইসব করতেছো? তোমার টাকার দরকার, আমি আমার বাপের বাড়ি থেকে টাকাই না দিমু, কোনো সমস্যা নাই। তুমি এইসব পথ থেকে ফিরাও, আমি তোমার কাছে হাত জোর করে কইতাছি, আল্লাহর দোহাই লাগে। এই, এত কথা বলবি না। তোর যদি মন চাই তুই আমার সাথে থাক, না মন চাই তুই তোর বাপের বাড়ি যা, যা। আরে শোনো না, ভাই দাঁড়া দাঁড়া। স্যার কি হয়েছে? তুমি চেক করবো। স্যার কি বলছেন? আমার কাছে কিছু নেই তো। আর হাত তোল, চেক করতে হবে নাম। স্যার ঠিক আছে, নামছি। ধরো। স্যার আমার কাছে কিছু নেই তো। চুপ কর, তোকে চেক করতে হবে। আসসালামু আলাইকুম। লিটু ভাই, তুমি আমার চিনছো? আমি কবিতা। হ্যাঁ বল, চিনতে পেরেছি। শোনো না ভাইয়া, তোমার এর আগেও তো বলছি যে আমার হাজবেন্ড মাদকের ব্যবসা করে, মাদক সেবন করে। ওরে আমি অনেক বোঝানোর চেষ্টা করছি, ও কিছুতেই আমার কথা বুঝতেছে না। আর শোনো না, আমি তোমার কাছে একটা অনুরোধ করতেছি। তুমি তো এতদিন আমার কইছো যে ওরে জেলে বইরা দেই, জেলে বইরা দেই, তাহলে ওর একটা শিক্ষা হইব। আমি তো মানে না করছি, আমি তোমারে কইছি যেভাবেই হোক আমি ওর এই পথ থেকে ফিরে আনবো। তুমি আমার মুখের দিকে তাকে ওরে কিছু কর নাই। এখন আমি তোমারে কইতাছি, তুমি এমন কিছু করো যাতে করে ওর শিক্ষা হয় আর ও সুপথে ফিরে আসে, এইসব মাদক থেকে দূরে থাকে। ঠিক আছে, দরকার হইলে ওরে তুমি জেলেই ভইরা দাও, তাও ওর একটা শিক্ষা হওয়া দরকার আছে। কয়েকদিন পরে তো ভালো হয়ে ফিরে আসবো, তাও চলবো। আচ্ছা ঠিক আছে, আমি বুঝতে পেরেছি। আর এই ব্যাপারটা তো আমি তোকে অনেক আগেই বলেছিলাম, যেভাবেই হোক ওকে নিয়ে আমি থানায় নিয়ে গিয়ে ওকে একটা উচিত শিক্ষা দিই, কিন্তু তুই তো তখন না করেছিস। আচ্ছা ঠিক আছে, তুই যেহেতু তোর নিজের মুখেই বললি, এর ব্যবস্থা আমি নিচ্ছি, তুই কোনো চিন্তা করিস না। ঠিক আছে ভাইয়া, তোমার অনেক ধন্যবাদ। সালাম আলাইকুম স্যার। হ্যাঁ মস্তু সাহেব, আচ্ছা আপনি কি ডিউটিতে আছেন না? জি স্যার। শুনুন, আপনি 27 নম্বর রোডটা পুরোপুরি ব্লক করে দিন। আমি খবর পেয়েছি ওই দিক দিয়ে একটা মাদক পাচারকারী যাবে। হ্যাঁ শুনুন, আমি আপনাকে বলছি, আপনি এই ছেলেকে চিনবেন কীভাবে? ছেলেটা দেখতে খুবই সুন্দর, ফিটফাট একটা মোটর সাইকেল নিয়ে ওই পথ দিয়ে যাবে। ঠিক আছে, দেখলে ওকে আটকে ফেলবে। জি স্যার। স্যার ওনার মতো চেহারা তো লোক আমার হাতে কাছে আছে, কিন্তু দুঃখের বিষয় স্যার ওনাকে চেক করেছি, কোনো কিছু পাইনি স্যার। আরে আপনি আমার মুখের উপর কেন কথা বলছেন? আমি নিষেধ করেছি ওকে ছাড়তে, আমি আসছি তারপর ছাড়বো। ঠিক আছে স্যার, ওনাকে আটকাচ্ছি, আপনি তাড়াতাড়ি আসুন। আসুন এই স্যার। আপনি কোথায় যাচ্ছেন? দাঁড়ান। দাঁড়া। স্যার আমার কাছে কিছু নেই তো, চেক তো করলেন। আরে দাঁড়া না। আরে স্যার আমাকে আর কতক্ষণ এভাবে আটকে রাখবেন? চুপ আমার কর। কি সময়ের মূল্য নেই নাকি? এই ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে ভাইয়া দেখেন না, আপনাদের লোক আমাকে অনেকক্ষণ যাবত আটকে রেখেছে। ভাইয়া প্লিজ ছেড়ে দিতে বলুন না। চুপ, কোনো কথা না, সরাসরি আমার সাথে থানায় চলো। এসো। ভাইয়া কি বলছেন? আমার কাছে মাদক কোথা থেকে আসবে? তাছাড়া ওনারা সার্চ করেছে, আমার কাছে কিচ্ছু পাইনি। ভাই আমার কাছে মাদক নেই তো। ও আচ্ছা, কিছুই পাইনি। ওরাও ঠিক একই কথাই বলছিল, তাই না? ওরা যেটা বলেছে পুরোপুরি ঠিক কথা বলেছে। তুমি একটা মাদক পাচারকারী, তোমার কাছে এই মুহূর্তে মাদক আছে, বের করো। ভাইয়া সত্যি বলছি, আমার কাছে নেই। চুপ! ওনারা যেহেতু খুঁজে পায়নি, তাহলে অবশ্যই কোনো শরীরে গোপন অঙ্গে তুমি লুকিয়ে রেখেছো। বের করো বলছি, নিজের হাতে বের করবে নাকি তোমাকে পিটিয়ে আমরা নিজেরাই বের করে নিব? বের করো। আচ্ছা ঠিক আছে, আমি 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 দেখাচ্ছি। এই তো মাদক, আমরা যেটা ধারণা করেছিলাম সেটাই। তোমার কাছে মাদক, তার মানে তুমি মাদক পাচারকারী, তুমি অপরাধ করেছো। সুতরাং তুমি জেলে চলো। চলো আমার সাথে, চলো। ভাইয়া প্লিজ এবারের মতো আমাকে মাফ করে দেন, আমি আর কখনো এমনটা করবো না। এই চুপ, আর কোনো কথা না, চলো আমাদের সাথে, চল। চল চল। আই রিক্সা যাবে? আই কি রে, তুই এখানে? কিরে কবিতা, তুই ওকে চিনিস নাকি? চিনবো না আবার? ও তো আমার স্বামী। আরে তোর মাথা ঠিক আছে? হ্যাঁ মাথা ঠিক আছে, ও আমার স্বামী ছিল, এখন আর নেই। আমি তো জানতাম তোর হাজব্যান্ড অনেক বড় লোক, তা তো দেখি এই রিস্কাওয়ালা। দূর বোকা,
আমি তো ভেবেছিলাম ও ভবিষ্যতে কিছু করতে পারবে, কিন্তু 2-3 বছরও যখন কিছু করতে পারলো না, সে কারণে ওকে ছেড়ে আমি ঢাকা শহরে একজন বড় মানুষকে বিয়ে করেছি। আর এখন আমি ওকে বিয়ে করে খুব সুখেই আছি। একদম ঠিক করেছিস। একে তো দেখে মনে হচ্ছে একজন কামলা। এই, তোর লজ্জা করে না আমাদের দিকে তাকিয়ে আছিস? ও ভাবছে ও আমার বউ ছিল, সেজন্যই আমার দিকে তাকিয়ে আছে। এই, তাকিয়ে না থাকে আমাদের নিয়ে শহরে চল, শহরে নামিয়ে দিয়ে আসবি। না, আমি যাবো না। এই, যাবি না মানে? তোর মতো রিক্সাওয়ালা ভাড়া মারা ছাড়া আর কি করবে? তোকে আমি ভাড়া ডাবল করে দিব, চল। আমার হাজবেন্ডের গাড়িটা নষ্ট হয়ে গিয়েছে, তা না হলে তোর মতো ছোট লোকের রিক্সা দিয়ে আমি যেতাম? আমার তো মনে হচ্ছে তোর এখন লজ্জা করছে। লজ্জার কিছু নেই, চল। না, আমি তো আপনারা নাই করলাম, আমি যাবো না। যাবি না মানে? যাবো না এই জন্যই আমার গাড়িতে আমি কোনো অহংকারী মানুষকে তুলি না। এই ছোট লোকের বাচ্চা, কি বললি? আমি অহংকারী? আমি অহংকার করব না, তাহলে তুই অহংকার করবি? একদম ঠিক করেছিস, ছোট লোকের বাচ্চাকে থাপ্পড় মেরে। দেখেন ম্যাডাম, আপনারা কিন্তু কামটা ঠিক করলেন না। এই ছোট লোকের বাচ্চা, যা এখান থেকে, না হলে তোকে জুতা দিয়ে মারবো। যা এখান থেকে। আখি, তুই একদম ঠিক কাজ করেছিস। আরে ম্যাডাম, আপনারা এখানে? হ্যাঁ, আমরা এখানে। সেটা কি তোকে বলতে হবে? বাহ, তুই তো দেখি আবার দামি পোশাকও পরে এসেছিস, ব্যাপারটা কি রে? আরে না না, এমনি আর কি। স্যার, আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম, আমি ভালো আছি। আরে, আপনি ওকে স্যার কেন বলছেন? স্যারকে স্যার বলবে না তো কি বলবে? এই ছোট লোকের বাচ্চা, প্যান্ট শার্ট দামি পোশাক পরলে কি সাহেব হয়ে যায় নাকি? আরে ম্যাডাম, আপনি কি বলছেন? যে কোম্পানিতে চাকরি করেন সেই মালিককে চেনেন না? আরে উনি হচ্ছেন ঐশী গ্রুপের একমাত্র মালিক। তার মানে এই ঐশী গ্রুপের মালিক? হ্যাঁ, কেন চোখ কি কপালে উঠে গেল নাকি? আচ্ছা আমাকে একটা কথা বলুন তো, রাস্তায় যারা রিক্সা চালায়, শ্রমিক, দিনমজুর, ছোট লোক, তাদের কি আপনারা মানুষ মনে করেন না? তাদের দেখলেই কি আপনাদের থাপড়াতে ইচ্ছা করে? আপনি একটা কাজ কিন্তু ভালোই করেছিলেন, সেদিন আমাকে তালাক দিয়ে চলে এসেছিলেন। আপনি যদি সেদিন আমাকে তালাক দিয়ে না আসতেন, তাহলে হয়তো আমি আজকে এই পর্যায়ে আসতে পারতাম না। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে এই পর্যায়ে আনার জন্য। আর হ্যাঁ, আপনি ভালো থাকবেন। তবে আপনাদের মতো এত বাজে মাইন্ডের মানুষ আমার কোম্পানিতে চাকরি করবে এটা আমি কখনো চাই না। মোস্তাক সাহেব, আপনি ওনাদেরকে চাকরিচ্যুত করার ব্যবস্থা করুন। আরে রাসেল, আরে আপনারা জান তো, স্যার আপনাদের চাকরি ডিসমিস করছে। যান যান যান। তোর জন্য আমার চাকরিটাও গেল। হ্যাঁ সত্যি বলেছিস, আজকে আমার ভুলের জন্যই সব কিছু শেষ হয়েছে। এই গুলি, এদিকে আয়। আসসালামু আলাইকুম ম্যাডাম। হয়েছে হয়েছে, এই ব্যাগগুলি নে। আর শোন, এই ব্যাগের ভিতরে অনেক দামি দামি জিনিস আছে, সাবধানে নিবি, পরে যেন না যায়। আর এই ব্যাগগুলি না বাংলাদেশি না, বিদেশি ব্যাগ। আরে তোর মতো ছোট লোককে বলে কি হবে? তুই কি দেশি আর বিদেশির মর্ম বুঝবি? নে। ম্যাডাম, আপনি কোনো চিন্তা করেন না, আপনার ব্যাগগুলা যত্ন সহকারে নেবো, কোনো সময় ভাঙবো না, পরবো না, খালি টাকা কটা বাড়াই দিয়ে। ঠিক আছে, ব্যাগগুলি নিয়ে আমার পিছু পিছু আয়। তোকে আমি বারবার করে বলেছি যে ব্যাগের ভিতরে দামি দামি জিনিস আছে, তাও তুই ফেলে দিলি। না না ম্যাডাম, আপনি এটা কি কইতাছেন? এত কষ্ট করে কোমরে ব্যথা পায় ব্যাগটি বাঁচাইলাম, ব্যাগের কোনো ক্ষতি হয় নাই ম্যাডাম। কি হয়েছে এখানে? দেখুন না ম্যাডাম, এই ছোট লোকের বাচ্চাটা আমার দামি ব্যাগ ফেলে দিয়েছে। এই ব্যাগের ভিতরে আমার কিন্তু দামি দামি জিনিস ছিল, সম্পূর্ণ জিনিস ভেঙে ফেলেছে। কি বলছেন ম্যাডাম? দেখতে পাচ্ছি সব তো ঠিকই আছে। আর তাছাড়া আপনি যদি বলেন একটু চেক করে দেখতে পারি। বুঝতে পেরেছি, সব জায়গায় ধান্দা। শুনুন, আমার কাছে কিন্তু ক্যাশ নেই, ডলার আছে, চলবে? হ্যাঁ ম্যাডাম, চলবে। আরে ব্যাগগুলো তো একদম নষ্ট করে ফেলেছে ম্যাডাম। সত্যি আপনার ব্যাগগুলো একবারে নোংরা করে ফেলেছে। এই কুলির বাচ্চা, তোকে তো আজকে একবারে উচিত শিক্ষা দেব। চল আমার সাথে। ম্যাডাম, আমি সত্যি করে কইতাছি, আমার কোমরে ব্যথা পায়ও তা আমি ব্যাগ বাঁচাইছি, ব্যাগ কোনো সময় নষ্ট হয় নাই। দেখেন যে ব্যাগ অবে আছে। চুপ, একদম চুপ। সব অপরাধীরাই অপরাধ করে বলে আমি কিচ্ছু করিনি। না ম্যাডাম, আমি কোনো অপরাধ করি নাই। তুই
তুই অপরাধ করেছিস কি করিসনি সেটা আমাদের স্যার বুঝবে। চল আমাদের স্যারের কাছে। ম্যাডাম স্যার এই যে ওকে ধরে নিয়ে এসেছি। আচ্ছা কি হয়েছিল বলুন তো? স্যার দেখুন না, এই কুলির বাচ্চাটা আমার দামি ব্যাগ ফেলে দিয়েছে, সেটার ভিতর আমার কত দামি দামি জিনিস ছিল সব কিছু ভেঙে গিয়েছে। স্যার বিশ্বাস করেন আমার কোমরে ব্যথা পায়াও ব্যাগ দুটার মাটিতে পড়তে দেই নাই, কোনো জিনিস নষ্ট হয় নাই। তো ও ম্যাডাম আপনার কাছে নিয়ে যাও স্যার। এই ছোট লোকের বাচ্চা চুপ! স্যার কি তোর কথা বিশ্বাস করবে? আমার তো উচিত ছিল তোকে জুতা পিটা করা। ম্যাডাম জুতা উনাকে না আপনাকে মারা উচিত ছিল। কি স্যার আপনি এসব কি বলছেন? এসবের মানে কি? মানেটা এই যে আপনি উনার সাথে গায়ে পড়ে ঝগড়া করেছেন। এই নিজেকে কি মনে করেন? এই দুনিয়াটাকে আপনার নামে লিখে দেওয়া হয়েছে যে আপনি যা খুশি তাই করবেন? বাবা তুই বাড়িতে আইলি আমারে জানাই আবি না? হ্যাঁ বাবা, আমি তোমার সাথে দেখা করতে যাচ্ছিলাম, হঠাৎ করে দেখি এই মহিলা তোমার সাথে বাজে ব্যবহার করছে। স্যার এই ছোট লোক কুলিটা আপনার বাবা? হ্যাঁ, এই কুলিটাই হচ্ছে আমার জন্মদাতা পিতা। এতক্ষণ যাকে আপনি কুলি বলে ডেকেছেন, মুখে যা খুশি তাই বলেছেন, এই কুলিটাই কষ্ট করে আমাকে পুলিশ বানিয়েছে। আমি মাত্র ট্রেনিং শেষ করে আসলাম, ভেবেছিলাম ট্রেনিং শেষ করে প্রথম আমার বাবার পায়ে ছালাম করে তারপর বাকি সব কাজ করব, তাই বাবার সাথে দেখা করতে এসেছিলাম। কিন্তু আমি দেখলাম আপনি আমার ফেরেস্তার মতো বাবার সাথে খারাপ আচরণ করছেন মাঝ রাস্তায় দাঁড়িয়ে। আচ্ছা আপনি বড়লোক হয়েছেন তাতে কি হয়েছে? আপনাদের কি শিক্ষাগত কোনো যোগ্যতা নেই? আপনাদের কোনো কমন সেন্স নেই? একজন মানুষের সাথে কিভাবে ব্যবহার করতে হয় সেটা কি আপনার পরিবার আপনাকে শেখায়নি? যদি আপনার ফ্যামিলি সেটা শিখিয়েই থাকতো তাহলে আপনারা কখনো ছোট বড় জাত কুজাত এইসব কখনো বিবেচনা করে দেখতেন না। যাই হোক, আমি আপনার সাথে এত কথা বলতে চাচ্ছি না। এই মুহূর্তে আমি আপনাকে গ্রেফতার করলাম, চলুন থানায় চলুন। না না বাবা, ম্যাডামের থানায় নিস না, এ কাজটা করলে ম্যাডাম অপমান হব। দেখেছেন মানুষকে কিভাবে সম্মান করতে হয়? এই কুলির কাছ থেকে শিখে নিন। চাচা প্লিজ আপনি আমাকে মাফ করে দিন, আমার ভুল হয়েছে। ঠিক আছে ঠিক আছে, আপনি এক কাজ করুন, আপনি এখন যান, এই ব্যাগগুলো নিয়ে যান। আর ফার্দার যদি এরকম করতে দেখি না তাহলে একদম জেলে ভরে দিব। বাবা চলো বাসা চলো, আর আপনি থানায় যান। গাছগুলো নষ্ট হবো না কেন নাকি? এই যে যে এতগুলা গাছ মরে গেছে কিসের জন্য তুমি বুঝতে পারছো? তোমার ভাইয়ের চালের পানি পড়ছে আর এখানে সুতি পানি ফেলাইছে। শোনো আমি সাফ সাফ করে দিতেছি, এখনই তোমার বাইরে ডাইকে একটা বিহিত করো। তোর ঘরের চালের পানি আমার মেহগুনের বাগানে পানি পড়া সমস্ত গাছ মরে গেছে গা। আগেই তো কইছিলাম গাছগুলা একটু ফাঁকে লাগাও, কি করলা? বসো আমি মিলে পুটুর পুটুর কইরা সীমানা পাইরা গাছ লাগাইলা। তাই তো আমাদের জায়গা, আমরা যা ইচ্ছা তাই করবো। ওহ আমাগর জায়গাতে আমরা পুকুর দিমু। তুই কি কইলি? তোর তো সাহস কম না? এই দাঁড়া দাঁড়া, দেখছো গাছগুলো নষ্ট হবো না কেন নাকি? এই যে যে এতগুলা গাছ মরে গেছে কিসের জন্য তুমি বুঝতে পারছো? তোমার ভাইয়ের চালের পানি পড়ছে আর এখানে সুতি পানি ফেলাইছে, ফেলাই এই গাছগুলো সম্পূর্ণ গাছগুলো নষ্ট হচ্ছে। এইভাবে যদি আমরা টাকা পয়সা দিয়ে গাছ কিনি আর ওই যদি নষ্ট করে তাহলে আমরা কেমনে কি করবো কো? শোনো আমি সাফ সাফ করে দিতেছি, এখনই তোমার বাইরে ডাইকে একটা বিহিত করো। আচ্ছা ঠিক আছে। এই জুয়েল, জুয়েল এদিকে আয়। কি হইছে ডাক্তার সকে? তোর ঘরের চালের পানি আমার মেহগুনের বাগানে পানি পড়া সমস্ত গাছ মরে গেছে গা। এই হুন, তোর চালের পানি আমার মেহগুনি গাছের বাগানে যেন না পড়ে এ আমি কয়ে রাখলাম। আগেই তো কইছিলাম গাছগুলা একটু ফাঁকে লাগাও, কি করলা? বসো আমি মিলে পুটুর পুটুর কইরা সীমানা পাইরা গাছ লাগাইলা। আমি তো আমার জায়গাতে লাগাইছি, আমি তো তোর জায়গায় লাগাই না। একবারও ভাবছ গাছটা যখন বড় হইব তখন তো আরেক কেসাল। তোমার ঘরে শুধু বউ নাই, আমার ঘরেও বউ আছে। এ হুন, তোর ভাবি চাইতাছে তোর চালের পানি আমার কাছে যেন না পড়ে। এত শান্তি আর ঘরের মধ্যে ভালো লাগে না। তোমার কি মনে হয় অশান্তিতে তুমি শুধু একা? আমার ঘরে অশান্তি নাই? এই চুপ করো, মুখ চালানি অনেক হয়েছে, এবার হাত চালাই দাও। তুমি যদি না পারো তাহলে আমার কো, আমি দেখতেছি। শুনছো শুনছো তোমার বড় ভাইয়ের বউয়ের কথা? হ্যাঁ, কামলার গোষ্ঠী থেকে আসা লোকের কথার কি সাইজ, কি বড় বড় কথা কইতেছে। তুমি কি এইভাবে দাঁড়াই থাকবা? তোমার আউন লাগবো না, আমি এর একটা বিহিত করতেছি, তুমি খালি দেখো। এইটাই তো পারবেন আপনারা। আগে ছিল ভাইয়ের মরদ ভাউজের কাছে আর এখন হইছে বউয়ের মরদ ভাইয়ের কাছে। এই দেখছো এই জল্লাদ মহিলার কথা? হ্যাঁ, আজকে কিন্তু খায়া বানা দিয়ে আইবা, আর যদি না পারো তাহলে আমার হাতে চুরি তোমার হাতে উঠবো।
দেখ বড় বইলে কিন্তু অনেক খাতির করছি আর না এই এই তুই কবে আমার বড় বলে খাতির করছিস? করছি না তো কি করছি, এই পুরা বর্ষায় তোমার বাড়ির আঙ্গিনার পানি সব আমার জায়গা দিয়ে যা। সেটাই তো, কেন এরকম হবো কেন? তাদের কি চোখ নাই? তারা দেখে না? দেখা সত্ত্বেও এটার ব্যাপারে কোনো ব্যবস্থা নেই না। এত চিল্লাপাল্লা আর ভাল লাগে না। এইবার টের বাবা বান দিয়ে জোরের মুখ একবারে বন্ধ করে দিব। বন্ধ করে দেখিস, দেখিস তোর কি অবস্থা করি আমি। কি করবা? হ্যাঁ কি করবা? আমার জায়গাতে আমি বান দিব না পুকুর দিব এটা আমরাই ভালো জানি। হ্যাঁ তাই তো, আমাদের জায়গা, আমরা যা ইচ্ছা তাই করবো। ওহ আমাদের জায়গাতে আমরা পুকুর দিব। তুই কি কইলি? তোর তো সাহস কম না? কি শুরু করছো তোমরা? কি আর শুরু করবো চাচা? এই যে দেখেন না, ওনাদের চালের পানি আমাগো বাড়িতে পড়া পুরো আমাগো বাড়িটা বন্যা হয়ে যায়। এই কথাটাই আমার স্বামী শান্ত মাথায় তারা বোঝায় কইতে গেছিল, আর উনি কিনা বড় ভাইয়ের জোর দাবি নিয়ে আমার স্বামীরে মারতে আসছে। আচ্ছা চাচা আপনি কোন বড় ভাই হইছে দেখে কি দেশটারে কিনা নিছে? যা ইচ্ছা তাই করবো? চাচা দেখেন, ওর কথা একটু বিশ্বাস করবেন না। ওর ঘরের চালের পানি পড়া আমার বাগানে কি অবস্থা, প্রত্যেকটা গাছ মরে গেছে। চাচা দেখেন, এগুলো আপনি সহ্য করবেন কোন? ওর মতো একটা মহিলা দুনিয়ার মিথ্যা কথা কয়। আচ্ছা চাচা, ওনাদের যে বড় বড় গাছ এইগুলো আরো বড় হইলে, এমন মোটা হইলে আমরা তো ঘর থেকে বের হইতে পারবো না। এইগুলা কওয়া কি আমাদের অপরাধ? এবার আপনি বলেন দেখি চাচা, এর বিচার কি হওয়া উচিত? মানে আমি কোনো বিচার করতে পারবো না। যার যার বিচার আমি চাই, যার যার বিচার তোমরা তার বিবেক দিয়ে করবা। তোমরা শুধু মনে রাখো, দুই বউ তোমরা কোন বংশে বউ হয়ে আইছো। তোমাদের শ্বশুর দাদা শ্বশুরে কিন্তু একটা মান ইজ্জতের বংশ। তো তোমরা এমন ভাব শুরু করছো, তোমার শ্বশুর বাড়ির বংশের ইজ্জত কিন্তু আর থাকতেছে না। সাধু দেখো বাবা জুয়েল, তোমরা তোমাদের বাপ দাদার বংশের মান মর্যাদার ঐতিহ্যটা একবারে বিলীন করে দিও না। কি অবৈধ জায়গা জমি দিয়া কও দেখি, এই যে খালি পারাপারি বাড়াবাড়ি, কারো না কারো একটু একটু ছাড় দিয়ে জিনিসটা তো ফিনিশিং দিবা। আপনি শান্ত হন চাচা, আমি বুঝতে পারছি একটু হইলেও তো বাপের ঘরে পড়াশোনা করছিলাম। সত্যি চাচা, এই জায়গা জমিন ধন সম্পদ দিয়ে কি হইব আমাদের? মরে গেলে তো সব পড়েই থাকবো। সেই না 3.5 হাত মাটির নিচেই আমরা যাবো। তাই বলতেছিলাম কি, তুমি আর ভাইজানের সাথে ঝগড়া ঝামেলা কইরো না। এই জায়গা জমিন আমাকে দরকার নাই। তারাই খা যতদিন বাইসা থাকবো আমরা একসাথে শান্তভাবে বসবাস করি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুক। ছোট বউ তুমি ঠিক কইছো, আমরা আর ভাই ভাই কোনো ঝগড়া করবো না। ভাই ভাই বৌমা, একটু মাংস যদি আমারে দিতা আমি খাইতাম। আচ্ছা আম্মা, আপনার জন্য কি একটু ভালো মন্দ খেতেও পারবো না? আপনি যখনই আমাকে কিছু খাইতে দেখেন তখনই নাকি সেইটাই আপনার খাইতে ইচ্ছা করে। কেন আম্মা, আপনার বয়স হয়েছে, একটু জিহ্বাটাকে সামলান না। আমার ছেলেকে ইনকাম কম করে একটা কাজের লোক রাখলে কি এমন ক্ষতি হয়? ও আচ্ছা আচ্ছা, বাসায় একটা কাজের মেয়ে আনি আর আপনি সারা দিন শুধু শুয়ে বসে খাবেন আর ঘুমাবেন, তাই না? তা শুনি কাজের মেয়ের বেতন কি আপনার স্বামী কবর থেকে পাঠাবে? মা, আমার খাবারটা দিয়ে যান তো। এই তো মা, আইতেছি। এত দেরি হয় কেন? তাড়াতাড়ি আসেন। এই তো বৌমা, নাও। এত সময় লাগে? এক প্লেট খাবার আনতে আপনি 3 ঘন্টা লাগিয়ে দেন। বৌমা, একটু মাংস যদি আমারে দিতা আমি খাইতাম, কারণ অনেক দিন ধরে ভালো মন্দ খায় না তো। আচ্ছা আম্মা, আপনার জন্য কি একটু ভালো মন্দ খেতেও পারবো না? আপনি যখনই আমাকে কিছু খাইতে দেখেন তখনই নাকি সেইটাই আপনার খাইতে ইচ্ছা করে। কেন আম্মা, আপনার বয়স হয়েছে, একটু জিহ্বাটাকে সামলান না।
আসলে ডাক্তার ওই দিন প্রেশার মাপে কইছে কি ভালো মন্দ খাইতে, সারা দিন কাজ করতে করতে শরীরটা ক্লান্ত হয়ে যায়, মাথাটা ঝিনঝিন করে ঘুরায়। সেই জন্যে ডাক্তারে কইছে ভালো মন্দ যদি না আমি খাইতাম তাহলে শরীরটা ঠিক হইতো। তা পরিশ্রম করবেন না কি করবেন শুনি? আপনার জন্য কি এখন আমি বাসায় কাজে মেয়ে রেখে দিব? বৌমা এমন কথা বলো কেন? আমার ছেলেকে ইনকাম কম করে একটা কাজের লোক রাখলে কি এমন ক্ষতি হয়? ও আচ্ছা আচ্ছা, বাসায় একটা কাজের মেয়ে আনি আর আপনি সারা দিন শুধু শুয়ে বসে খাবেন আর ঘুমাবেন, তাই না? তা শুনি কাজের মেয়ের বেতন কি আপনার স্বামী কবর থেকে পাঠাবে? বৌমা তুমি এত বড় কথা বলতে পারলা? হ্যাঁ, আরে তোমার মরা শ্বশুর তুলে তুমি কথাটা বললা। আজকে জাহিদ আসুক, জাহিদের আমি সব কিছু বলবো। কি এত বড় সাহস আমার মুখে মুখে তর্ক? তোকে আজকে বের করে দিব, যা। জুই, তোর এত বড় সাহস, তুই আমার মায়ের গায়ে হাত তুলেছিস? আমি আজকে বুঝতে পারলাম কেন আমার মা আমার সাথে কথা বলে না। যেদিন থেকে তুই আমার সংসারে এসেছিস সেদিন থেকে আমার সংসারে এই অশান্তি। তোর মতো কলঙ্কিনী নারীদের জন্য কত মায়ের জায়গা হয় বৃদ্ধাশ্রমে। যা, তুই এখন আমার বাড়ি থেকে বেরিয়ে যাবি, যা। না প্লিজ আমাকে ক্ষমা করে দাও, আমি বুঝতে পারিনি, আমাকে ক্ষমা করে দাও। তোর কোনো ক্ষমা নেই, তুই এক সেকেন্ডের জন্য আমার বাড়িতে থাকতে পারবি না। বেরো আমার বাড়ি থেকে, যা, বেরিয়ে যা। মা, তুমি আমাকে ক্ষমা করে দাও মা। এই কলঙ্কিনী তোমাকে এতটা নির্যাতন করেছে মামা, আমি কোনোদিন জানতাম না মা। তুমি আমাকে ক্ষমা করে দাও মা। ঠিক আছে বাবা, তুই তো সব বুঝছস, এটাই যথেষ্ট। চলো মা, আমি নিজ হাতে তোমাকে খাইয়ে দিচ্ছি, চলো।